তো আমি যেটা বললাম, যে আমরা দেখলাম যে ট্রাকিড ভেসেল যা কিছু আছে এগুলো সব জাইলেমে ছিল, ফ্লোয়েমে ছিল সিড কোষ। সিড কোষের ক্ষেত্রে যেটা বললাম, যে সিড কোষের ক্ষেত্রে সবকিছুই বলা শেষ, কিন্তু সিড কোষের মধ্যে কি থাকে না, সিড কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে না। কখন সিড কোষের নিউক্লিয়াস থাকে না? যখন এরা পরিণত হয়। যখন এরা পরিণত হয়ে যায় তখন কোনো নিউক্লিয়াস থাকে না। পরিণত সিড কোষে কোনো নিউক্লিয়াস থাকবে না। এখন প্রশ্ন হলো, নিউক্লিয়াস তো নাই স্যার, তাহলে সাহায্য করে কি? নিউক্লিয়াসের তো অনেক কিছু, বায়োতে তো নিউক্লিয়াস নেই, পরিণত সিড কোষে তো নিউক্লিয়াস থাকে না, তাহলে এদেরকে তো কেউ না কেউ তো সাহায্য করবে। হ্যাঁ, একে সাহায্য করে সিড কোষ যেটা আছে, এই সিড কোষকে সাহায্য করে হলো ওর পাশে থাকা বন্ধু সঙ্গী কোষ। ওর পাশে থাকা বন্ধু সঙ্গী কোষ ওকে সাহায্য করে, বুঝছো? ওর পাশে থাকা বন্ধু ওর সঙ্গী কোষ ওকে সাহায্য করে। কিভাবে সঙ্গী কোষ ওকে সাহায্য করে? এই যে এইটা দেখো, এই যে এদেরকে, হ্যাঁ, এই যে এদেরকে দেখো। এই সঙ্গী কোষ যদি ভাবে দেখতে চাও, অথবা এখানে দেখো এই যে কম্প্যানিয়ন সেল। এই দেখো, এটা হলো একটা, এই যে যে পুরোটা সিগনল, হ্যাঁ। এটা যদি সিগনল হয়, এই সিগনলের পাশে এই যে এই জিনিসটা দেখবা, এইটাকে বলবো আমরা সঙ্গী কোষ। সিগনলের পাশে দেখো কেমন নিউক্লিয়াস সহ বসে আছে সঙ্গী কোষ। ওই সিড কোষকে সাহায্য করে, সিড কোষকে সাহায্য করে হলো সঙ্গী কোষ সিড কোষকে সাহায্য করবে, বুঝছো? তাহলে আমরা বলতে পারি যে এই আহ এটা হলো সিড কোষ, এই যে সিড কোষ। সিড কোষের এই যে পাশে থাকবে, হ্যাঁ, এরকম পাশে থাকবে, এই যে পাশে নিউক্লিয়াস যুক্ত এরকম পাশে, হ্যাঁ, এই পাশে যারা থাকবে এদের বলা হয় সঙ্গী কোষ। এই জন্য বলা হয়ে থাকে সিড কোষে প্রোটোপ্লাজম প্রাচীর ঘেঁষে থাকে বলে একটি কেন্দ্রীয় ফাঁপা জায়গার সৃষ্টি হয়, যেটা খাদ্য পরিবহনের নল হিসেবে কাজ করে। এদের প্রাচীর লিগনিন যুক্ত। So, এগুলো কি বলছে? এগুলো সিড কোষের ক্ষেত্রে বলছে, সিড কোষ কি প্রোটোপ্লাজম প্রাচীর ঘেঁষে থাকে। সিড কোষে আমরা যদি বলি যে এই চালনীর মতো সিড প্লেট দিয়ে পরস্পর থেকে আলাদা থাকবে, সিড কোষে প্রোটোপ্লাজম প্রাচীর ঘেঁষে থাকে বলে একটি কোষীয় কেন্দ্রে ফাঁকা জায়গা সৃষ্টি হয়। তোমার এত কিছু চিন্তা করার দরকার নাই, তুমি শুধু এটা মনে রাখবা, এটা একটা সিড প্লেট, এটা একটা সিড প্লেট, এটা সিড প্লেট। এই সিড প্লেটটা এখানে থাকবে, আর এখানে নিউক্লিয়াস অপ্রাণিক নিউক্লিয়াস থাকবে না। এবং তাহলে দেখা যাবে যে এই জায়গাটা একটা ফাঁকা স্থান তৈরি হয়েছে। Same এখানে আরেকটা সিড কোষ আছে। এই সিড কোষটার ফলে এইখানে কি হলো, এইভাবে সুন্দর মতো একটা নল তৈরি হয়ে গেল। এইভাবে আসলে কি তৈরি হলো, একটা সুন্দর মতো একটা নল তৈরি হয়ে গেল। ওকে, তাহলে আমরা এখন দেখবো সিড কোষের মধ্যে একটা ফাঁপা জায়গা সৃষ্টি হবে। খুব সহজ কথা, ফাঁপা জায়গাটা অবশ্যই সৃষ্টি হবে। এবং সেই ফাঁপা জায়গাটা আসলে কি হবে, এই ফাঁপা, এই জায়গাটা আসলে একটা নলের মতো কাজ করবে। এই যে একদম এই যে, আমি যদি এখন এই বিশাল বড় বলি, এই জিনিসটা একটা নলের মতো কাজ করতেছে, এই জিনিসটা একটা নলের মতো কাজ করবে। তাহলে এটাই হলো সিড কোষের কথাবার্তা। এখন সিড কোষের সাথে প্রাচীর ঘেঁষে আরেকটা কি থাকবে, আরেকটা কি থাকবে, সঙ্গী কোষ থাকবে। আরেকটা থাকবে কি, সঙ্গী কোষ। এই যে এইখানে সঙ্গী কোষ থাকবে, এই যে সঙ্গী কোষ। মানে এই সিড কোষটা যদি এই যে লম্বা এটা হয়, সিড কোষটা যদি এইটা হয়, তাহলে এর পাশে এই যে সঙ্গী কোষ, এর পাশে এরকম কি থাকবে, এরকম সঙ্গী কোষ থাকবে, ওকে সাহায্য করবে। ওকে এরকম সঙ্গী কোষটা এইভাবে সাহায্য করবে। এই ছিল শিবকোষের পাশে থাকা সঙ্গী কোষের কথাবার্তা। এখন শিবকোষের যদি তোমাকে জিজ্ঞেস করা হয় শিবকোষটার এরকম প্রাচীরটা কেমন, তার প্রাচীরটার মধ্যে কি থাকবে, লিগনিন থাকবে। শিবকোষের প্রাচীরটা কেমন থাকবে, লিগনিন থাকবে সামান্য, এগুলো লিগনিন যুক্ত হবে। এখন পরিণত যে শিবকোষ থাকবে তার মধ্যে নিউক্লিয়াস থাকবে না, এটাও তোমরা জানো। যতগুলো আবৃত বীজ উদ্ভিদ আছে, আবৃত বীজ উদ্ভিদের অপর নাম গুপ্ত বীজ উদ্ভিদ। এই আবৃত বীজ উদ্ভিদের ক্ষেত্রে দেখা যাবে যে ওদের ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকবে এবং ক্ষেত কোষ থাকবে। তার মানে আমি কি কি পাইলাম, দ্বিবীজপত্রী উদ্ভিদ যেটা পাইছি। তোমাকে যদি কখনো প্রশ্ন করা হয় জাইলেম ফাইবার কোথায় পাওয়া যায়, তোমরা বলবা দ্বিবীজপত্রী উদ্ভিদ। এখন প্রশ্ন হলো তোমার দ্বিবীজপত্রী উদ্ভিদ আবার কোনটা? তোমরা তো জানো আবৃত বীজ মানে কি, যার মধ্যে বীজপত্র আছে। আবৃত বীজ উদ্ভিদ আবার কয় প্রকার, একটা হলো একবীজপত্রী, একটা হলো দ্বিবীজপত্রী। তাহলে দ্বিবীজপত্রীর মধ্যে যেটা থাকবে দ্বিবীজপত্রী, এই দ্বিবীজপত্রীর যে স্পেসিফিক্যালি ওদের সমস্ত বডি সব জায়গায় জাইলেম ফাইবার তোমরা পাইছিলা। কিন্তু ফ্লোয়েমের ক্ষেত্রে যখন তোমাদের সিড কথা বলে, সিড ক্ষেত্রে বলে কি, যে গুপ্ত বীজ উদ্ভিদ মানে আবৃত বীজ উদ্ভিদের মধ্যে কি পাওয়া যায়, আবৃত বীজ উদ্ভিদের মধ্যে সঙ্গীকোষ সিগন্যাল থাকে। এখন তোমাকে যদি বলা হয়ে থাকে সঙ্গী কোষ ও সিগন্যাল, সিগন্যাল ও সঙ্গী কোষ কোথায় পাওয়া যায়, তো তোমাকে কোনোদিনও এইভাবে আবৃত বীজ যদি না দিয়ে, যদি এখানে কি দিয়ে দেয়,
যদি দিয়ে দেয় দ্বিবীজপত্রী, যদি দিয়ে দেয় একবীজপত্রী, তোমরা কিন্তু ভুলেও অপশন কিন্তু একটা রাখাবা না, তোমরা কিন্তু বলে ফেলবা, এই দুইটাই বলে ফেলবা। বুঝতে পারছো? ফাহিম, বুঝছো এটা? হ্যাঁ স্যার। আল্লাহ, কথা কি ব্যাপার তোমাদের? নেটে ওখানে খুবই সমস্যা করতেছে না কারেন্টে? জি স্যার, বাইরে বৃষ্টি হচ্ছে তো প্রচুর। ও, তাই তো, সবার নেটওয়ার্কের সমস্যা। হাত নেটওয়ার্ক মনে হয় আসতেছে না, কিংবা চলে গেছে। আরে এমনই নেই, কি করবো? আমি বলে বলে যাবো, ওরা রেকর্ড দেখবে। ওটাই এদিকে করলে ভালো বৃষ্টি। হয়। বুঝি নাই। স্যার, ওটাই করলে ভালো হবে আর কি, বলে গেলে। ঠিক আছে, তাহলে আমি বললাম কি, শিব কোষের ক্ষেত্রে এগুলো বলে ফেললাম। এখন বললাম শিব কোষ গুলো কোথায় থাকে, শিব কোষ এবং সঙ্গী কোষ বলে ফেলছি। শিব কোষ এবং সঙ্গী কোষ কোথায় থাকবে? শিব কোষ এবং সঙ্গী কোষ থাকবে হলো গুপ্ত বীজোদ্ভিদ বা আবৃত বীজোদ্ভিদ। তো আবৃত বীজোদ্ভিদ হয় দুই প্রকার, একটা হলে কি, একটা হলো একবীজপত্রী, আর একটা হলো দ্বিবীজপত্রী। তো ওদের ক্ষেত্রে দ্বিবীজপত্রী একবীজপত্রী কোনো কিছু যায় আসে না, কিন্তু বা শিব কোষ এবং সঙ্গী কোষ একবীজপত্রী দ্বিবীজপত্রী উভয়টিই থাকে, কারণ যেহেতু তারা আবৃত, যেহেতু তারা আবৃত বীজোদ্ভিদ। তো সঙ্গী কোষের কথা আমি বলে ফেলছি যে প্রতিটি শিব কোষের সাথে এটা দুইটা একটা শিব কোষ হয়, দুইটা একটা শিব কোষ। এই যে শিব কোষটা, এই শিব কোষটার সাথে কি থাকবে? এই শিব কোষটার সাথে একটা কি থাকবে? একটা কোষ থাকবে। সেই কোষটা, এই কোষটা এখন কেমন হবে প্রশ্ন হতে পারে। এই শিব কোষের পাশের পাশে কোষটা কেমন হবে, কোন ধরনের কোষ হবে? এই কোষটা একটা প্যারেনকাইমা জাতীয় কোষ হবে। কারণ তুমি প্যারেনকাইমা জাতীয় কোষের মধ্যে পড়ছো, প্যারেনকাইমার বৈশিষ্ট্য শুধুমাত্র পড়ছো না, মানে আমি এখন পড়াইতেছি হলো সঙ্গী কোষ। সঙ্গী কোষ, আমি আবার বলি, আমি এখন পড়াচ্ছি হলো সঙ্গী কোষ। এই যে সঙ্গী কোষ যে বললাম, সঙ্গী কোষের ক্ষেত্রে দেখা যাবে যে এইখানে শিব কোষের যে পাশে শিব কোষ, এই যদি শিব কোষ হয়, এই শিব কোষের যদি আমি এটা বড় করে আঁকি তাহলে এটা শিব নল হয়ে যাবে। শিব কোষ গুলো মিলিয়ে শিব নল তৈরি করে। শিব কোষের পাশে এই যে প্রাচীরের সাথে সুন্দর মতো ঘিরে থাকবে একজন কোষ। এই কোষটা, এখন প্রশ্ন অনুসারে কোষটা কি ধরনের কোষ? কারণ আমরা তো জানি একটা টিস্যু তৈরি বিভিন্ন কোষ দিয়ে, এই কোষটা কি ধরনের কোষ? এই কোষটা হলো প্যারেনকাইমা জাতীয় কোষ। এই কোষটা কি ধরনের কোষ? এই কোষটা হলো প্যারেনকাইমা জাতীয় কোষ। মনে থাকবে? তাহলে প্যারেনকাইমা জাতীয় কোষের কি তোমাদের মনে নেই? প্যারেনকাইমা কি ছিল বলো তো? প্যারেনকাইমা জাতীয় কোষ কেমন হয়? মনে আছে প্যারেনকাইমা জাতীয় কোষ কেমন হয়? এগুলো টিস্যুগুলো কি হয়? জীবিত হয় না, এবং সবগুলো দেখতে কেমন হয়? একই রকম হয় না, এবং পাতলা প্লাস্টিক যুক্ত হয়। প্রোটোপ্লাজম দিয়ে কেমন থাকে? পূর্ণ থাকে। অর্থাৎ ওই টিস্যুগুলো একেবারে কি থাকবে, যে এই যে প্যারেনকাইমাটিক কোষগুলো কি হবে? খুব জীবিত এবং খুবই অ্যাক্টিভ থাকবে, এগুলোর মধ্যে বিক্রিয়া টিক্রিয়া খুব ভালো করে হবে। তো এগুলো একদম অ্যাক্টিভ, একটা অ্যাক্টিভ, যুক্ত। অ্যাক্টিভ ধরনের কোষ হবে, একদম খুব সক্রিয় কোষ থাকবে। তাহলে আমরা কি বলতে পারি না যে শিব কোষের পাশে যে এই এই প্যারেনকাইমা জাতীয় কোষ থাকে, সেই কোষটার নাম হলো সঙ্গী কোষ। কেন স্যার সঙ্গী কোষ বলতে? কারণ ও সাহায্য করবে কাকে? ও সাহায্য করবে শিব কোষকে। এর কিন্তু নিউক্লিয়াস থাকে, এবং নিউক্লিয়াস যেটা থাকে সেটা কিন্তু অনেক বড় নিউক্লিয়াসই থাকে। এর যে অর্থাৎ আমি যদি বলি একটা শিব কোষের পাশে, এটা যদি একটা শিব কোষ হয়, এই শিব কোষটার পাশে একটা সঙ্গী কোষ থাকে সুন্দর, এই সঙ্গী কোষটার নিউক্লিয়াসটা স্বাভাবিকত কি থাকবে? সিম্পলি থেকে স্বাভাবিকটা একটু বড় থাকবে। এইভাবেই আসলে কি থাকে, এইভাবেই আসলে শিব কোষের পাশে সঙ্গী কোষটা থাকে। এই সঙ্গী কোষটা কি দেয়? সঙ্গী কোষটা ওকে প্রোটিন এবং বিভিন্ন খাদ্যদ্রব্য দিয়ে এই শিব কোষটাকে কি দৃঢ়ভাবে ওখানে থাকতে সাহায্য করে। বুঝতে পারছো? এই যে সঙ্গী কোষ, সঙ্গী যেভাবে সাহায্য করে, সেই জীব কোষটাকে সঙ্গী কোষ এসে এইভাবেই সাহায্য করবে। সে প্রয়োজনীয় প্রোটিন এবং অন্যান্য উপাদান সে সুন্দর মতো যোগান দিবে। ওকে, তাহলে জীব কোষের সাথে সঙ্গী কোষ থাকলে ওই সঙ্গী কোষের কিন্তু নিউক্লিয়াস থাকে। জীব কোষের নিউক্লিয়াস তখন থাকে না, ও যখন পরিণত হয় তখন থাকে না, কিন্তু ও যখন একদম প্রাথমিক অবস্থায় জীব কোষটা থাকবে, জীব কোষের তখন কিন্তু নিউক্লিয়াস পাওয়া গেলেও সে আস্তে আস্তে বড় হলে তার মধ্যে কোনো নিউক্লিয়াস পাওয়া যাবে না। আর অপরদিকে তার বন্ধু সঙ্গী কোষ যেটা আছে, সেই সঙ্গী কোষের আবার কি নিউক্লিয়াস তো আছে আছে, সেই নিউক্লিয়াসটা আবার কি আছে? বড় আছে। তাহলে সেই সঙ্গী কোষের নিউক্লিয়াস বড়, সে কিন্তু খুব সহজেই ওকে সুবিধা দিতে পারবে। এখন নিউক্লিয়াসটা বড় থাকার ফলে ও কিন্তু খুব সহজেই ওখান থেকে প্রোটিন তৈরির সমস্ত ঘটনা ওকে বলে দিতে পারবে। তো আমরা বলতে পারি চিৎকোষ কিন্তু আহ চিৎকোষের যে প্রোটিন টোটিন লাগবে, অন্যান্য প্রয়োজনীয় কার্যাবলী যেগুলো লাগবে, সেগুলো ওর পাশেই থাকা সঙ্গী কোষ ওকে সেগুলো প্রোভাইড করবে। এইটুকু বুঝছো?
বুঝছো না কিছুই? আবার বলি, বলছি যে বুঝছি সিড কোষ স্যার। থাকে, বলছি সিড কোষ থাকে, সেই সিড কোষ তো নিউক্লিয়াস বিহীন কোষ, তাহলে সিড কোষেরও তো কিছু কি প্রয়োজন, কিছু প্রোটিন প্রয়োজন, তারপরে অন্যান্য যে কার্যাবলী করার জন্য যে নিউক্লিয়াস যে কাজগুলো করে, তার অনেকগুলো কাজ প্রয়োজন। তাহলে সেখানে সেগুলো কিভাবে সে উৎপন্ন করবে, তার তো নিউক্লিয়াসই নেই, কে এরকম তাকে সাহায্য করবে? তো তার পাশে যে প্যারেনকাইমা জাতীয় কোষ একটা আছে, তার নাম হলো সঙ্গী কোষ। সঙ্গী কোষের নিউক্লিয়াস আবার একটু বড় হয়, সে তার ইচ্ছা মতো, অর্থাৎ ওকে যা যা লাগে তাই দিতে দিয়ে ওকে সাহায্য করবে, কাকে? শিব কোষকে সাহায্য করবে। তাহলে এই ছিল আর কি শিব কোষের সাথে সঙ্গী কোষের কথাবার্তা। ওকে, তাহলে এখানে আমরা যদি বলি শিব কোষকে নিয়ন্ত্রণ করা, এই যে কিছু কিছু ঘটনা থেকে এখান থেকে খুঁজে পাইছি যে নিউক্লিয়াস শিব কোষের কার্যাবলী কিছু পরিমাণ হলো নিয়ন্ত্রণ করে। এটা গবেষণায় পাওয়া গেছে যে যখন সিড কোষ এবং সঙ্গী কোষ নিয়ে আলোচনা করছিল, তখন দেখলো যে সিড কোষের তো নিউক্লিয়াস নেই। তো এই কাজটার দায়িত্ব কে নিছে? এই কাজটার দায়িত্ব কিছু হলেও সঙ্গী কোষ দায়িত্ব নিচ্ছে, অর্থাৎ সঙ্গী কোষ কিছু হলেও প্রভাব খাটায়। ওকে, মানে সিড কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে। এই কোষে প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ, খুব সহজ কথা। সঙ্গী কোষ অবশ্যই প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ হবে, প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ হইতেই হবে, কারণ উপরে প্যারেনকাইমা জাতীয় কোষ। প্যারেনকাইমা জাতীয় কোষ সবসময় প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ, জীবিত, সমাবেশীয় এরকমই হয়। তো এটা প্যারেনকাইমা জাতীয় কোষ যেহেতু, এবং প্যারেনকাইমার কোষের কি বৈশিষ্ট্য? প্যারেনকাইমার কোষের বৈশিষ্ট্য হলো প্যারেনকাইমার এটা থাকবে পাতলা, এবং এটা থাকবে নিউক্লিয়াস থাকবে, এবং এখানে প্রোটোপ্লাজম যুক্ত থাকবে, এবং প্রোটোপ্লাজম যুক্ত একদম পূর্ণাঙ্গ প্রোটোপ্লাজম থাকবে, খুবই অ্যাক্টিভ থাকবে। সেম এই জিনিসটা যদি এখানে আসে, তাহলে আমরা বলতে পারি এই জিনিসটা কি কাকে সাহায্য করবে? এই জিনিসটা সাহায্য করবে হলো শিব কোষকে। সেই শিব কোষকে যে সাহায্য করে, তার যেহেতু সাহায্য করে সঙ্গী, তাই কম্প্যানিয়ন, বা আমরা একে বলতে পারি হলো, কি বলতে পারি একে? সঙ্গী কোষ। তাহলে সঙ্গী কোষ আসলে কাকে সাহায্য করবে? সঙ্গী কোষ শিব কোষকে সাহায্য করবে। কিভাবে সাহায্য করবে? বিভিন্ন প্রোটিন এবং অন্যান্য যত কিছু দেওয়া দরকার সেগুলো দিয়ে সাহায্য করবে। এই কি ধরনের কোষ? এই প্যারেনকাইমা জাতীয় কোষ। সঙ্গী কোষ কি ধরনের জাতীয় কোষ? প্যারেনকাইমা জাতীয় কোষ। প্যারেনকাইমা জাতীয় কোষ কেমন হয়? কোষপ্রাচীর পাতলা হয়, এবং কি দিয়ে পূর্ণ থাকে? প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ থাকে। তাহলে এইটাও সঙ্গী কোষও কি হবে? পাতলা থাকবে কোষপ্রাচীর, এবং কি হবে? সঙ্গী কোষ এখানে তার প্রোটোপ্লাজম পূর্ণ থাকবে। এগুলো কোথায় দেখা যায়? ফার্ন উদ্ভিদ। এই ফার্ন, আমি তোমাকে দুই ধরনের জিনিস পড়াইছি, একটা হলো ট্রাকিওফাইটা আর একটা হলো ব্রায়োফাইটা। উদ্ভিদের মধ্যে ট্রাকিওফাইটার মধ্যে আমরা করছিলাম, ট্রাকিওফাইটার মধ্যে আমরা নগ্নবীজি, আবৃতবীজি এবং ফার্ন, ফার্ন আগে করছি, ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি করছিলাম। সেই যে ফার্ন আছে, সেই ফার্ন এবং নগ্নবীজি, এই দুইজনের, এই দুইটার মধ্যে কিন্তু এই সঙ্গী কোষটা খুঁজে পাওয়া যাবে না। তাহলে বিষয়টা এরকম, ফার্ন জাতীয় যে সমস্ত উদ্ভিদ আছে এবং নগ্নবীজী যে সমস্ত উদ্ভিদ আছে, তাদের যে পরিবহন টিস্যুগুচ্ছের মধ্যে যেটা খাবার নিয়ে যায়, ফ্লোয়েম, সেই ফ্লোয়েমের চার ধরনের কোষ থাকে আমরা স্বাভাবিকত জানি। কিন্তু ওই ফার্ন এবং নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু, বা নগ্নবীজী যে একটা নাম ব্যাক্তবীজী, এই নগ্নবীজী উদ্ভিদ বা ব্যাক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এই যে সঙ্গী কোষ দেখা যাবে না। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি উদ্ভিদের, আমি জানি উদ্ভিদ যখন ক্লাসিফিকেশন করছি তখন একটা বলছি ট্রাকিওফাইটা, আর একটা ট্রাকিওফাইটা না, যেটা ব্রায়োফাইটা। ব্রায়োফাইটা, তাহলে ব্রায়োফাইটা বলছিলাম এটা অনুন্নত, একটু অনুন্নত। তারপরে এখানে আবার তিনটা বলছিলাম যে ট্রাকিওফাইটার মধ্যে প্রথমটা হলো ফার্ন, পরেরটা হলো নগ্নবীজী উদ্ভিদ, পরেরটা হলো নগ্নবীজী উদ্ভিদ, এবং পরেরটা হলো আবৃতবীজী উদ্ভিদ। তাহলে এই নগ্নবীজী উদ্ভিদ এবং আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে দেখলাম যে ফার্ন থেকে আবার নগ্নবীজী উদ্ভিদ একটু উন্নত, নগ্নবীজী থেকে আবার আবৃতবীজী একটু উন্নত। তাহলে দেখো তো, আবৃতবীজী উদ্ভিদের মধ্যেই শুধুমাত্র এই সঙ্গী কোষ পাওয়া যেতে পারে। এই ফার্ন, এই ফার্নের মধ্যেও পাওয়া যায় না, এবং নগ্নবীজীর মধ্যে বা ব্যক্তবীজীর মধ্যেও এই সঙ্গী কোষ পাওয়া যায় না। বুঝতে পারছো? কেউ একজন সাড়া দাও। জি স্যার, বুঝছি। এখন দেখো, তাহলে এরপর আসলো কি? ফ্লোয়েম। এরপর দেখো ফ্লোয়েম কি থাকবে? এরপর ফ্লোয়েমটা কি হবে? ফ্লোয়েম প্যারেনকাইমা। এরপরে ফ্লোয়েম প্যারেনকাইমা যেটা আসবে, আমি আর এখানে কিছুই বলার দরকার নাই, তোমরা জানো প্যারেনকাইমা জাতীয় কোষগুলো কেমন। প্যারেনকাইমা জাতীয় কোষগুলো যেহেতু এইটা, এখানে আমরা কি বলবো? ফ্লোয়েম উপস্থিত যে সমস্ত প্যারেনকাইমা কোষ থাকবে সেগুলোই হবে কি? ফ্লোয়েম প্যারেনকাইমা।
এদের কোষ সাধারণত প্যারেনকাইমার মতোই কি হবে, পাতলা কোষ প্রাচীরযুক্ত এবং প্রোটোপ্লাজম যুক্ত। তার মানে আমরা বলতে পারি, এইখানে দেখেন, এইটা যদি হয়, এইটা এইটা যদি হয় সুন্দর একটা জীব কোষ, মাশাআল্লাহ বেশি সুন্দর একটা, খুব বাজে চিত্রে দেখো। তাহলে এরপরে কি আসলো, এই যে এইটাকে বলবো আমি, এইটার নাম হলো জীবকোষের পাশে, এটার নাম হলো সঙ্গী কোষ। এটা একটা জীবকোষের পাশে একটা সঙ্গী কোষ। ওকে, সঙ্গী কোষ থাকলো, বুঝলাম। সঙ্গী কোষের পাশে আবার এখানে দেখবেন এই যে এরকম, এইখানে আবার আরেক ধরনের আরেকটা কোষ থাকবে। এখানে একে আবার ঘিরে রাখবে আরেক ধরনের কোষ, একে আবার ঘিরে রাখবে আরেক ধরনের কোষ। এই কোষগুলাকে আমরা বলবো হলো, এই কোষগুলাকে আমরা বলবো হলো এখানে কি, ফ্লোয়েম প্যারেনকাইমা। এগুলাকে আমরা বলবো কি, ফ্লোয়েম প্যারেনকাইমা। মানে হলো এগুলো সরাসরি ফ্লোয়েম, এগুলো সরাসরি প্যারেনকাইমা আসছে এখানে। প্যারেনকাইমা যেমন একদম হুবহু প্যারেনকাইমা গুলোই এখানে আছে, কিন্তু চঙ্গীকোষ যেটা, সেটা প্যারেনকাইমার মতোই, কিন্তু সেটার মধ্যে নিউক্লিয়াসটা একটু বড় থাকে। এইটা আর কি, সে একটু বলতে পারি প্যারেনকাইমা থেকেও একটু বিশেষ রূপ বহন করছে। বাট এইখানে যে প্যারেনকাইমা গুলো থাকবে, এই প্যারেনকাইমা গুলো সত্যি সত্যি কি, সত্যি সত্যি আমরা যে প্যারেনকাইমা পড়ছি সেই প্যারেনকাইমা কোষ। তাহলে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে ফ্লোয়েমের মধ্যে 4 ধরনের কোষ থাকে। ফ্লোয়েম একটা টিস্যু, তাহলে তার মধ্যে বিভিন্ন ধরনের কোষ থাকবে। এবং যেহেতু সেটা জটিল টিস্যু, তাহলে অবশ্যই কোষের ধরনও আলাদা হবে। তার মধ্যে যে কোষ, সেই যে কোষগুলো দিয়ে তৈরি হয়, সেগুলো বিভিন্ন ধরনের হইতে পারে। এর মধ্যে এখানে, এইখানে সর্বপ্রথম এখানে যদি বলি, ওর পাশে কি থাকবে, সঙ্গী কোষ থাকবে। শিব কোষের পাশে সঙ্গী কোষ থাকবে। শিব কোষের পাশে সঙ্গী কোষের পরে এই এরও পাশে কি থাকবে, এরও পাশে থাকবে হলো কিন্তু প্যারেনকাইমা জাতীয়। তাহলে যেহেতু এগুলো ফ্লোয়েম, যেহেতু এগুলো ফ্লোয়েমের সাথে জড়িত, যেহেতু এগুলো ফ্লোয়েমের সাথে জড়িত, তাহলে এগুলোর নাম হয়ে যাবে ফ্লোয়েম প্যারেনকাইমা। কি নাম হয়ে যাবে, ফ্লোয়েম প্যারেনকাইমা। তাহলে আমরা বলতে পারি, এই করবো। এখন প্রশ্ন হলো স্যার, এই যে এই কাঠামোটা দিলেন, এই কাঠামোটা তো সব উদ্ভিদে সেম না। হ্যাঁ, সত্যি সত্যি সব উদ্ভিদে সেম না। যেমন ফার্ন এবং নগ্নবীজ, ফার্ন এবং নগ্নবীজী উদ্ভিদের মধ্যে তো কোনটা পাওয়া যাবে না, এই যে এই জায়গাটা পাওয়া যাবে না, অর্থাৎ সঙ্গী কোষ তো সেখানে থাকবেই না। তাহলে এটা হলো আর কি, যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী কিছু উদ্ভিদ থাকবে, তাদের ক্ষেত্রে এই 4টা পাওয়া যাবে না। এক ফ্লোয়েমের মধ্যে তো অন্তত আমরা এতটুকু বুঝছি যে ফ্লোয়েমের মধ্যে সর্বোচ্চ 4 ধরনের কোষ থাকতে পারে। এখন কিছু অনুন্নত শ্রেণীর উদ্ভিদের মধ্যে এরকম 4 ধরনের কোষ থাকবে না। এটাই স্বাভাবিক, পৃথিবীতে উদ্ভিদের অভাব নেই। এক একটা এক এক ধরনের উদ্ভিদ, কেউ উন্নত কেউ অনুন্নত। তাই উন্নত এবং অনুন্নতের বৈশিষ্ট্য ডিপেন্ড করবে আসলে ওদের কোষগুলোর মধ্যে কার উপস্থিতি আছে কার উপস্থিতি নেই, এগুলোর উপরেও ডিপেন্ড করে উন্নত এবং অনুন্নত নিয়ে। যেমন আমরা যদি বলি বানর, তারপরে পশু, বানর, শিম্পাঞ্জি, এদের আর আমাদের মধ্যে পার্থক্য কি, এদের আর আমাদের মধ্যে পার্থক্য হলো আমাদের কিন্তু উন্নত মস্তিষ্ক আছে, আমাদের উন্নত মস্তিষ্ক আছে, চিন্তা করার, ক্রিয়েটিভিটি দেখানোর ক্ষমতা আছে, কিন্তু ওদের ক্ষেত্রে সেই উন্নত মস্তিষ্ক নেই। সেই তাইলে আমি বলতে পারি উন্নত মস্তিষ্কের কারণে আমরা কিন্তু ওর থেকে উন্নত বৈশিষ্ট্যের অধিকারী বলতে পারি। অপরদিকে সেই উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু এমন অনেক বৈশিষ্ট্য আছে যেগুলোর ফলে দেখা যাচ্ছে যে একজন আরেকজন থেকে উন্নত। এর মধ্যে সঙ্গী কোষ একটা সেম একটা ক্যাটাগরি, যার ক্ষেত্রে দেখা গেল যে পার্ন এবং নগ্নবীজীতে সেরকম সঙ্গী কোষ দেখা যাবে না। এরকম তাহলে আমরা বলতে পারি যে ফার্ন এবং নগ্নবীজী উদ্ভিদ যে অনুন্নত আছে, তার থেকে আরেকটু উন্নত বৈশিষ্ট্যের দিকে দেখা যাবে যে সঙ্গী কোষ দেখা যাবে। সঙ্গী কোষের পাশে যে প্যারেনকাইমা কোষ যা থাকবে, সেই প্যারেনকাইমা কোষ যেহেতু এটা ফ্লোয়েমেরই অংশ, তাহলে আমরা তাকে বলবো ফ্লোয়েম প্যারেনকাইমা। তাকে আমরা বলবো ফ্লোয়েম প্যারেনকাইমা। তাহলে আমরা বলতে পারি ফ্লোয়েম প্যারেনকাইমা। এদের কোষ যেহেতু এটার নাম প্যারেনকাইমা, তাহলে প্যারেনকাইমা কোষ তো আমরা খুব ভালোভাবেই জানি প্যারেনকাইমা কোষ কেমন হয়। প্যারেনকাইমা কোষ হয় পাতলা কোষ প্রাচীর যুক্ত এবং প্রোটোপ্লাজম পূর্ণ। তারপরে এটা থাকে কি, জীবিত, মানে এর মধ্যে সব বিক্রিয়া বিক্রিয়া হবে। তারপর ও খাদ্য সঞ্চয় করতে পারে, ও খাদ্য পরিবহনে সহায়তা করতে পারে। তাহলে আমরা বলতে পারি যেহেতু প্যারেনকাইমা আছে, এই প্যারেনকাইমা কোষ কি করবে, প্যারেনকাইমা কোষগুলো খাদ্য সঞ্চয় করবে। প্রোটোপ্লাজমে পূর্ণ যেহেতু জিনিসটা একদম ফুললি পুরান ফাইনাল সুন্দর সেল, এই খাদ্য সঞ্চয় করতে পারবে, খাদ্য সঞ্চয় করবে। আর যেহেতু এ কার সাথে আছে, এ কার সাথে আছে, দেখো এই প্যারেনকাইমা কার সাথে আছে, এই প্যারেনকাইমা আছে হলো কার সাথে, প্যারেনকাইমা আছে হলো এইখানে ফ্লোয়েমের মধ্যে। যেহেতু ফ্লোয়েমের মধ্যে আছে, তাহলে আমরা বলতে পারি সেও কিন্তু ওই ফ্লোয়েমের, মানে যার সাথে থাকলে যেমন আর কি বিড়ি খোরের সাথে থাকলে বিড়ি খাইতে ইচ্ছা করে, সেম ওরও কি হবে, ওরও কি হবে, এইটা ও আছে কার সাথে, ও আছে হলো এই প্যারেনকাইমা কোষটা আছে হলো
একদম প্যারেনকাইমা কোষ গুলো আছে হলো কার সাথে? এটা ফ্লোয়েমের সাথে আছে, তাহলে ফ্লোয়েম যেহেতু খাদ্য পরিবহনে সহায়তা করবে, ও খাদ্য পরিবহনে সহায়তা করবে। এই ছিল আর কি ফ্লোয়েম প্যারেনকাইমার কাজ। তাহলে ফার্ন জাতীয় যেগুলো আছে, ফার্ন জাতীয় উদ্ভিদ আছে যাদের বলা হয় টেরিডোফাইটা। ফার্ন জাতীয় উদ্ভিদ যেগুলো আছে তার মধ্যে এক ধরনের আছে টেরিডোফাইটা উদ্ভিদ। ফার্ন জাতীয় উদ্ভিদকে টেরিডোফাইটা কেন বলা হয়? টেরিস, এই মানে রাখো ফার্ন জাতীয়, তোমাদের বইতে কিন্তু ফার্নের একটা সুন্দর করে ব্র্যাকেটে দিয়েছে, এটার নাম হলো টেরিডোফাইটা। কেন টেরিডোফাইটা বলতেছি? টেরিস, এই দেখো এই টেরিস বলতে ডানা বোঝায়, টেরিস বলতে বোঝায় ডানা, টেরিস বলতে বোঝানো হয় ডানা। তাহলে ওদের যে কাণ্ড জাতীয় যে উদ্ভিদগুলো আছে এগুলো এরকম ডানার মতো থাকবে, এগুলো এরকম চিরি 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 পাতা একটা গাছে এরকম থাকবে, এবং এইভাবে এইভাবে এরকম ডানার মতো থাকবে। ওদের ওদের কি থাকবে? এরকম ডানার মতো, উদ্ভিদটা পুরোটা ডানার মতো থাকবে। তাই ওদেরকে আমরা বলি টেরিডোফাইটা। ফাইটা মানে হলো উদ্ভিদ, তার মানে ডানাযুক্ত উদ্ভিদ, অর্থাৎ ডানার মতো করে যে সমস্ত উদ্ভিদ থাকবে সেগুলো টেরিডোফাইটা। এরকম টেরিডোফাইটার অপর নাম কি? টেরিডোফাইটার অপর নাম হলো ফার্ন। তাহলে আমরা ফার্ন জাতীয় উদ্ভিদের উদাহরণ পাইতে পারি টেরিডোফাইটা। টেরিডোফাইটা, এরপর আছে নগ্নবীজ উদ্ভিদ। নগ্নবীজ উদ্ভিদ যেটা, সেটার নাম হলো জিমনোস্পার্ম। এই জিমনোস্পার্ম, জিমনো মানে কাভার নাই, জিমনো মানে কাভার ছাড়া, স্পার্ম মানে বীজ বোঝায়। স্পার্ম, স্পার্ম বলতে বোঝানো হয় বীজ। স্পার্ম বলতে, স্পার্ম যদি মানুষের ক্ষেত্রে বলি, সরি এনিমেলের ক্ষেত্রে বলি, তখন সেটা স্পার্ম বলতে বোঝায় শুক্রাণু। কিন্তু যখন এই স্পার্ম যদি আমি এখানে উদ্ভিদের ক্ষেত্রে বলি, তখন এই স্পার্ম বলতে বোঝানো হয় বীজ। তাহলে এই স্পার্ম বীজ। আর জিম্নো, জিম্নো মানে হলো কাভারিং ছাড়া, উইথাউট কাভারিং। জিম্নো মানে হলো উইথাউট কাভারিং, মানে নগ্ন, মানে তার কোনো ধরনের কোনো কি নেই, কোনো আবরণ নেই। তাহলে যেই বীজে আবরণ না থাকে সেই বীজকে নগ্ন বীজ বলি। তাহলে এটাকে সুন্দর বলতে জীর্ণ, এবং আর বীজকে বলবো স্পার্ম। তাহলে জীর্ণ স্পার্ম। তাহলে আমরা বলতে পারলাম যে ফার্ন জাতীয় এক ধরনের উদ্ভিদ আছে এবং নগ্নবীজ উদ্ভিদ আছে, আরেকটা আছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। এই সমস্ত যে জিনিস কি থাকবে, এই সমস্ত জিনিসের মধ্যে এই ফ্লোয়েম প্যারেনকাইমা গুলো থাকতে পারবে। তাহলে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে কার ক্ষেত্রে? আমি যদি আবার ওই যে ক্লাসিফিকেশনে যাই, ক্লাসিফিকেশন হলো একটা হলো উদ্ভিদ হলো ব্রায়োফাইটা, আরেকটা হলো কি ট্রাকিওফাইটা। ট্রাকিওফাইটার মধ্যে আমরা পড়ছি ফার্ন, তারপর আমরা পড়ছি নগ্নবীজী উদ্ভিদ, আমরা পড়ছি আবৃতবীজী উদ্ভিদ। তাহলে তিন ধরনের জিনিস পড়ছি, এই ফার্ন এবং নগ্নবীজী উদ্ভিদ এবং কি আবৃতবীজী উদ্ভিদ। এই আবৃতবীজী উদ্ভিদ আমার হয় দুই প্রকার। একটা হয় হলো একটা হয় হলো একবীজপত্রী, আর একটা হয় হলো দ্বিবীজপত্রী। তো এইখানে ফার্নে দেখা যাবে, ফার্নের মধ্যে দেখা যাবে এরকম ফ্লোয়েম প্যারেনকাইমা ফার্নে আছে। এই ফ্লোয়েম প্যারেনকাইমা আবার নগ্নবীজ উদ্ভিদেও দেখা যাচ্ছে, এবং ফ্লোয়েম প্যারেনকাইমা আবৃতবীজ উদ্ভিদের মধ্যে যেটা দ্বিবীজপত্রী তাদের মধ্যেও দেখা যায়। একবীজপত্রী উদ্ভিদের মধ্যে কিন্তু, যে একবীজপত্রী উদ্ভিদ যেটা, এই একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু কি থাকবে না, এই একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এই ফ্লোয়েম প্যারেনকাইমা একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে থাকবে না। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা বুঝছো? বুঝছো? চুপ করে আছে, কথা বলতেছে না, কেউ কিছু বুঝো নাই তাহলে? ঠিক আছে, তাহলে যেটা বুঝলাম যে এইখানে এইটা খুবই ইম্পর্টেন্ট যে কাদের ক্ষেত্রে থাকবে কাদের ক্ষেত্রে থাকবে না। আমি ইনশাল্লাহ ধরবো, তোমাদের এই পড়া এগুলো ধরবো যে কোনটাতে পাওয়া যাবে কোনটাতে পাওয়া যাবে না। তোমরা লিখবা সুন্দর মতো, লিখে 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 পড়বা যে পার্নে ব্যাকটেরিয়া উদ্ভিদ বা নবজাতক উদ্ভিদে কি থাকবে না, সঙ্গী কোষ থাকবে না। কিন্তু ফ্লোয়েম প্যারেনকাইমা আবার কার কার মধ্যে থাকবে না? ফ্লোয়েম প্যারেনকাইমা উন্নতের মধ্যে সবটার মধ্যে থাকলেও আবৃত উদ্ভিদের মধ্যে যে একবীজপত্রী আছে সেই একবীজপত্রীর মধ্যে আবার থাকবে না, একবীজপত্রীর মধ্যে থাকবে না, দ্বিবীজপত্রীর মধ্যে থাকবে। দ্বিবীজপত্রীর একটা সুন্দর নাম হলো ডাইকটাইলেডন। তো কটাইলেডন মানে হলো কাবার, কাবার। আর ডাই মানে হলো দুই, কটাইলেডন মানে হলো বীজের কাবার। আর ডাই, ডাই মানে হলো দুই। ডাইকটাইলেডন বলতে বোঝানো হয় দ্বিবীজপত্রী, দুইটা বীজপত্র থাকে, বুঝছো? এরপর আসলে ফ্লোয়েম ফাইবার বা তন্তু। ফ্লোয়েম ফাইবার যেগুলো থাকবে, ফ্লোয়েম ফাইবার ওই যে থেকে আসছে, আমরা স্ক্লেরেন কাইমা করছি। স্ক্লেরেন কাইমা কি? স্ক্লেরেন কাইমার মধ্যে দুই ধরনের জিনিস থাকে, একটা ফাইবার একটা হলো স্ক্লেরাইড। এগুলো এগুলো হলো একেবারেই কি মৃত। তো স্ক্লেরেন কাইমা কোষ যেটা, যেগুলো কোথায় থাকবে, যেসব স্ক্লেরেন কাইমা কোষ ফ্লোয়েমে থাকবে, অর্থাৎ
যে ফ্লোয়েম বা জটিল টিস্যু যেটা খাদ্য পরিবহনে সহায়তা করে তার সেটা গঠনে যদি স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ থাকে বা স্ক্লেরেনকাইমার কোষের যে ফাইবার থাকে, সেই ফাইবার যদি থাকে, তাহলে আমরা বলতে পারি ওইটার নাম হবে ফ্লোয়েম ফাইবার বা ফ্লোয়েম তন্তু। এগুলো এক ধরনের দীর্ঘ কোষ, খুব সহজ কথা। তুমি জানো স্ক্লেরেনকাইমা খুবই লম্বা কোষ হয়, দীর্ঘ কোষ হয়, এবং যাদের প্রান্তদেশ একেবারেই সরু থাকে, সেখান থেকে এই যে স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে তুমি দেখছো যে এইগুলোর ক্ষেত্রে এইটা প্রান্তদেশ এটা সরু, এটা সরু, এবং এগুলো খুবই কি হবে, এগুলো খুবই লম্বা লম্বা হবে। এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা বলছি যেমন বাস্ট ফাইবার, বাস্ট, যেটা আমরা পাটের আঁশকে বলতে পারি। পাটের আঁশ দেখলে বুঝতে পারবা যে আসলে ফাইবার কেমন। তাহলে এটাকে বলতে পারি আমরা বাস্ট ফাইবার। তাহলে বাস্ট ফাইবার আসলে কি? এখন প্রশ্ন হলো, বাস্ট ফাইবার কি শুধু পাটের আঁশই হয়? না, পাটের আঁশের মতো যারাই থাকবে তাদের সবাইকে আমরা বলতে পারি বাস্ট ফাইবার। তাদের সবাইকে আমরা বলতে পারি বাস্ট ফাইবার। তাহলে উদ্ভিদের যখন কি হয়, উদ্ভিদের যখন আস্তে আস্তে বৃদ্ধি হয়, উদ্ভিদের কেমন বৃদ্ধি হয়? উদ্ভিদ প্রথমে সামান্য আস্তে আস্তে বাড়ে, এরপরে তার বাকি জিনিসগুলো বাড়ে। তাহলে উদ্ভিদের সর্বপ্রথম যে বৃদ্ধি থাকে সেটা বলে প্রাথমিক বৃদ্ধি, কিন্তু এরপরে যে উদ্ভিদের আরেকটা বৃদ্ধি হয়, সেই বৃদ্ধিকে বলা হয় গৌণ বৃদ্ধি। সেই বৃদ্ধিকে বলা হয় গৌণ বৃদ্ধি। বিষয়টা ঠিক এরকম, আমরা যখন বড় হই, প্রথমে ধরো লম্বা হইতেছি, লম্বা হইতেছি, এরপরে বুদ্ধিবৃত্তিক ভাবে আমরা আবার উন্নত হই। এরপরে বুদ্ধি বাড়ে, কাজকর্ম ক্ষমতা বাড়ে, প্রত্যেকটা জিনিসের ক্যাপাবিলিটিস বাড়ে। তাহলে আমাদের প্রথমে দেখা গেলো যে আমাদের প্রথম বৃদ্ধি হলো আমরা লম্বা টম্বা হয়েছি, ঠিক আছে, বাট এরপরে আমাদের সমস্ত যত ম্যাচুরিটির দিক দিয়ে যা কিছু বাড়া দরকার, সেই সমস্ত জিনিস আমাদের বৃদ্ধি হয় বডির মধ্যে। তাহলে এইখানে উদ্ভিদের ক্ষেত্রে প্রথমে ওর কি হবে, যে বৃদ্ধিগুলো হবে সেই বৃদ্ধিগুলো হয় প্রাথমিক বৃদ্ধি, এরপর যে বৃদ্ধিগুলো হবে সেগুলো হবে গৌণ বৃদ্ধি। তখন এখন প্রশ্ন হলো, এই গৌণ বৃদ্ধি কেন বলতেছি? কারণ উদ্ভিদের অঙ্গের এই গৌণ বৃদ্ধির সময় এই ফাইবার গুলো উৎপন্ন হয়। কোন ফাইবার গুলো উৎপন্ন হয়? ফ্লোয়েমের মধ্যে যে 4 ধরনের কোষ থাকে, সেই 4 ধরনের কোষের মধ্যে যে ফ্লোয়েম ফাইবার থাকে, সেই ফ্লোয়েম ফাইবার গুলো আসলে কখন উৎপন্ন হয়? সেই ফ্লোয়েম ফাইবার হলো উদ্ভিদের যখন গৌণ বৃদ্ধি হয়, তখন এই ফ্লোয়েম ফাইবার গুলো উৎপন্ন হয়। তাহলে এগুলো কি থাকে? এসব কোষের প্রাচীরে খুব দেখা যায়। খুব সহজ কথা আমরা বলছিলাম যে এগুলোর প্রাচীরে এগুলো এগুলো ফ্লোয়েম যে ফাইবার গুলো থাকবে, এগুলো প্রাচীর, কোষ প্রাচীরে কি দেখা যাবে? এরকম কূপ দেখা যায়। আমি যদি এটা এরকম বলি, এই যেরকম কোষ প্রাচীরে এরকম কূপ দেখা যাবে, ছোট 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 এরকম কূপ, এরকম কূপ দেখা যাবে। এই যে কূপ দেখা যাবে, ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে পাতায় উৎপাদিত শর্করা ও মূল্যে সঞ্চিত খাদ্য একই সাথে উপরে নিচে পরিবাহিত হয়। খুব সহজ কথা। লাস্টের যে লাইনটা আছে, এই লাইনটা কিন্তু ফ্লোয়েমের জন্য না, ফ্লোয়েম ফাইবারের জন্য না, পুরোপুরি ফ্লোয়েমের জন্য বলছে। তাহলে ফ্লোয়েম ফাইবারের জন্য যদি আমি কথাটা বলি, ফ্লোয়েম ফাইবার কি থাকবে? ফ্লোয়েম ফাইবার হলো কি, স্ক্লেরেন কাইমা কোষ যদি ফ্লোয়েমের মধ্যে থাকে তাহলে সেটাকে আমরা বলবো ফ্লোয়েম ফাইবার। আর স্ক্লেরেন কাইমা কোষ হলো দীর্ঘ কোষ থাকে, আগা মাথা এদের কি থাকবে, প্রান্তদেশ একদম সরু থাকবে। এই দুইটা জিনিস তোমরা জানো, এবং এদেরকে আমরা বাস্ট ফাইবারও বলতে পারি। কারণ বাস্ট ফাইবারের মধ্যে যদি একটা এক্সাম্পল দিই, পাটের আঁশটাও এক ধরনের বাস্ট ফাইবার। তাহলে পাটের আঁশ যেহেতু বাস্ট ফাইবার হয়, তাহলে এই বাস্ট ফাইবারও আমরা এখানে উদাহরণ টানতে পারি। এখন উদ্ভিদের এইগুলো, এখন প্রশ্ন হলো স্যার এই ফাইবার কখন তৈরি হয়? ফাইবার তৈরি হয় হলো উদ্ভিদের যখন সেকেন্ডারি বৃদ্ধি হয়। প্রথমবার উদ্ভিদ যখন আস্তে আস্তে সেলে বাড়ে, তারপর উদ্ভিদ যখন দ্বিতীয় আর সেলের অন্যান্য উদ্ভিদের অন্যান্য অঙ্গাণু, তারপর উদ্ভিদের ম্যাচিউর হওয়ার জন্য যে সমস্ত জিনিসগুলো যত কিছু বৃদ্ধি হয়, সেই বৃদ্ধিগুলোর সময় ওই সাথে সাথে দেখা যাচ্ছে যে উদ্ভিদের ফাইবার বা এই ফ্লোয়েম ফাইবার গুলো বৃদ্ধি হইতে থাকে। তাহলে এই ছিল আমাদের ফ্লোয়েম ফাইবারের কথাবার্তা। এখন যদি একবার সামারি করে বলা হয় ফ্লোয়েমের কাজ কি, তাহলে ফ্লোয়েমের কাজ হলো ওই যে পাতায় যে খাদ্য তৈরি হয়, সেই শর্করা, সেই শর্করাটা তো কি সাথেই হয়, তরলের সাথে মিশে যায়। সেই তরলটা উদ্ভিদের একদম কোথায় পৌঁছে? একদম মূল পর্যন্ত, একটা সব জায়গায়, একদম সব জায়গায় যতগুলো জায়গা আছে সব জায়গায় সে এইভাবে পৌঁছে দেয়। আবার মূলের মধ্যেও তো কিছু সঞ্চিত খাদ্য থাকে, কারণ কিছু জিনিস আছে কি, কিছু জিনিস আছে খাদ্য তৈরি হয় হলো পাতায়, আবার কিছু জিনিস হচ্ছে মূলে থাকে, সঞ্চিত খাদ্য জমা থাকে। তো সেই সঞ্চিত খাদ্য অনেক সময় ইউজ হয় বডির মধ্যে উদ্ভিদের। তাহলে এই মূলের সঞ্চিত খাদ্যগুলো বডিতে বিভিন্ন জায়গায় যাইতে হলে ফ্লোয়েম টিস্যু দিয়ে যাবে। অপরদিকে পাতায় খাদ্য যেটা তৈরি হবে সেটা দিয়ে আবার সব জায়গায় মূল পর্যন্ত যাইতে হলে ফ্লোয়েম টিস্যু লাগবে। তাইলে আমরা বলতে পারি উদ্ভিদের উৎপাদিত শর্করা খাদ্য এবং মূলে সঞ্চিত যত খাদ্য, এই সমস্ত খাদ্য সারা দেহে ছড়িয়ে যেতে হলে ফ্লোয়েম টিস্যু লাগবে। আর অপরদিকে উদ্ভিদের খাদ্য তৈরি হতে হলে জাইলেম টিস্যু লাগবে। জাইলেম টিস্যু হলো 4 প্রকার, ফ্লোয়েম টিস্যু 4 প্রকার। জাইলেমের মধ্যে আছে প্রাকৃত, ভেসেল, প্যারেনকাইম এবং ফাইবার। অপরদিকে এইটার ক্ষেত্রে আছে সিড কোষ, ফ্লোয়েমের ক্ষেত্রে আছে সিড কোষ, সঙ্গী কোষ, এবং তার মধ্যেও কি ফ্লোয়েম, প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। এই ছিল আমাদের এই টিস্যুর ক্ষেত্রে কথাবার্তা। আমরা কিন্তু উদ্ভিদের ফুললি কমপ্লিট করে ফেলছি উদ্ভিদের কথাবার্তা। তোমরা কোন কোন প্রশ্ন থাকলে বলো।
কোনো প্রশ্ন আছে? আমি কি খুব স্পিডে বলে গেছি? কথা বলো, কথা বলো, কি ব্যাপার, চুপ করে আছে কেন? মানে স্যার আজকে বাইরে বৃষ্টি হচ্ছে তো আওয়াজও কম শোনা যায়। ক্লাস আজকে এই পর্যন্ত থাকবে, চলে না স্যার? আচ্ছা, ঠিক আছে, তাহলে এই অংশ শেষ, এরপর ট্রানজিশন সম্বন্ধে পড়বো। সবাইকে জানাই দিও আর কি, হ্যাঁ, সবাইকে জানাই দিলে ভালো হয়। আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে আমি এটা আপলোড দিয়ে রাখবো। আচ্ছা স্যার, আচ্ছা, ঠিক আছে। আজকে এ পর্যন্তই থাকতে হবে। আচ্ছা, ঠিক আছে, আজকে এটা